সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা গত ক্লাসে স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে স্থিতিস্থাপক কি, কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। আবারও বলছি যে কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। আরও আমরা দেখেছি যে চাহিদার স্থিতিস্থাপকতা, যে দামের পরিবর্তনের ফলে বা দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা যে পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। আজকে আমরা দেখব চাহিদার দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ বা কত প্রকার কি কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চাহিদার দাম স্থিতিস্থাপকতা দুই প্রকার। প্রথমত স্থিতিস্থাপক চাহিদা, দ্বিতীয়ত অস্থিতিস্থাপক চাহিদা। এখন স্থিতিস্থাপক চাহিদা কি? দ্রব্যের দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার যদি ব্যাপক পরিবর্তন হয় তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে। আবার বলছি, দ্রব্যের দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন হলে তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে। অন্যভাবে যদি আমরা বলি যে দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের শতকরা হার বেশি থাকে,
অর্থাৎ দ্রব্যের দাম যে হারে পরিবর্তন হবে, চাহিদার পরিবর্তনটা তার চেয়ে বেশি হারে হবে, তাহলে তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে। আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব স্থিতিস্থাপক চাহিদা। একটি দ্রব্যের দাম 10 টাকা থেকে কমে 8 টাকা হলে চাহিদার পরিমাণ 100 একক থেকে বৃদ্ধি পেয়ে 200 একক হয়। এটাকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি, দাম যখন 10 টাকা তখন চাহিদা 100। দাম যখন 8 টাকা তখন চাহিদা 200। দাম যখন 10 টাকা থেকে কমে 8 টাকা হয় তখন চাহিদার পরিমাণ 100 একক থেকে বৃদ্ধি পেয়ে 200 একক হয়। তাহলে 10 টাকা যখন দাম তখন চাহিদা হচ্ছে 100 একক। 10 টাকা যখন দাম তখন চাহিদা 100 একক। 10 টাকা এবং 100 এককের সমন্বয় সূচক বিন্দু এ। তারপরে যখন দাম কমে 8 টাকা হলো তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 200 একক হয়। দাম যখন 8 টাকা কমে 10 টাকা থেকে 8 টাকা হলো তখন চাহিদা 100 একক থেকে 200 একক হলো। অর্থাৎ 8 টাকা দাম এবং 200 একক চাহিদার সমন্বয় সূচক বিন্দু হচ্ছে বি। এখন এ বি রেখা যোগ করলে যে এ বি বিন্দু যোগ করলে যে রেখাটা পাবো সেটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা রেখা। এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে দামের পরিবর্তন যতটুকু, অর্থাৎ 8 থেকে 10 যতটুকু না দামের পরিবর্তন হয়েছে তার থেকে অনেক বেশি পরিবর্তন হয়েছে চাহিদা 100 একক থেকে 200 একক। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে এইটুকু হচ্ছে দামের পরিবর্তন আর এইটুকু হচ্ছে চাহিদার পরিবর্তন। তাহলে চিত্র থেকেই বোঝা যাচ্ছে যে দামের পরিবর্তন যতটুকু হয়েছে চাহিদার পরিবর্তন তার চেয়ে অনেক বেশি হয়েছে। আমরা স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দেখেছি যে দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তনটা
বেশি হবে। তাহলে চিত্রে স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে দামের পরিবর্তনের যে চাহিদার পরিমাণের পরিবর্তনটা অনেক বেশি, সুতরাং এটা একটা স্থিতিস্থাপক চাহিদার চিত্র। এখন এখান থেকে আমরা শতকরা পরিবর্তনের হারটা বৃদ্ধি, শতকরা পরিবর্তনের হার বের করেও আমরা দেখতে পাবো যে দামের পরিবর্তন কতটুকু হয়েছে এবং চাহিদার পরিবর্তন কতটুকু হয়েছে। দামের শতকরা পরিবর্তন আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি, ডেল্টা পি ভাগ পি ইন্টু 100। ডেল্টা পি অর্থ চাহিদার পরিবর্তন, ডেল্টা পি অর্থ হচ্ছে দামের পরিবর্তন, পি হচ্ছে প্রাইস আর ডেল্টা হচ্ছে পরিবর্তন। তাহলে ডেল্টা পি অর্থ দামের পরিবর্তন। দাম প্রথমে ছিল 10 টাকা, পরে হয়েছে 8 টাকা, তাহলে কতটুকু পরিবর্তন হচ্ছে? 8 বিয়োগ 10। আমরা যখন পরিবর্তন বের করব তখন দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ দেব, অর্থাৎ আমরা আগেও দেখিয়েছি যে আমরা পরিবর্তনটা কিভাবে বের করব। যে একজন ব্যক্তির আয় যদি 5,000 টাকা থাকে মাসে, পরবর্তীতে দেখা গেল তার আয় 5,000 টাকা থেকে 10,000 টাকা হলো, সেক্ষেত্রে আমরা কি করেছি? কত টাকা তার আয় বৃদ্ধি পেয়েছে? 10,000 বিয়োগ 5,000। তাহলে আমরা সেক্ষেত্রে ওইভাবে বের করেছি যে দ্বিতীয় আয় থেকে প্রথম আয় বিয়োগ করে আমরা আয় বৃদ্ধির পরিমাণটা বের করেছি। এখানেও ডেল্টা পি অর্থাৎ দামের পরিবর্তন বের করার সময় আমরা দ্বিতীয়টা থেকে 8 বিয়োগ 10 সমান সমান -2। এখান থেকে আমরা আরেকটু করতে পারি, -2 100 সমান 2%, এভাবে বের করতে পারি। তাহলে এখানে দামের শতকরা পরিবর্তন হচ্ছে -2। ঠিক একইভাবে যে যদি চাহিদার শতকরা পরিবর্তন হয় ডেল্টা কিউ ভাগ কিউ, ডেল্টা কিউ হচ্ছে চাহিদার পরিবর্তন 100 একক থেকে বৃদ্ধি পেয়ে 200 একক হয়েছে। এক্ষেত্রে 200 পরিবর্তন বের করার জন্য দ্বিতীয়টা হচ্ছে 200 বিয়োগ প্রথমটা হচ্ছে 100, 200 বিয়োগ 100 ভাগ 100 গুণ 100। তাহলে এখানেও আমরা যদি দেখি তাহলে 100 ভাগ 100 গুণ 100 সমান সমান 100%। এটা এখানে যদি আমরা অ্যাবসলিউট মান ধরি তাহলে 2% বৃদ্ধি পায়। অ্যাবসলিউট মান যদি ধরি তাহলে 2% দামের শতকরা পরিবর্তন হয় আর চাহিদার শতকরা পরিবর্তন হয় 100%। তাহলে এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে দামের পরিবর্তনের চেয়ে চাহিদার শতকরা পরিবর্তনটা অনেক
বেশি, এই জন্য এটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। এখন আমরা দেখব অস্থিতিস্থাপক চাহিদা কি। অস্থিতিস্থাপক চাহিদা যে কোনো দ্রব্যের দামের ব্যাপক পরিবর্তনের ফলে চাহিদার যদি তেমন কোনো পরিবর্তন না হয় তাকে অস্থিতিস্থাপক চাহিদা। আবারও বলছি, যে কোনো দ্রব্যের দামের ব্যাপক পরিবর্তনের ফলে চাহিদার যদি তেমন কোনো পরিবর্তন না হয় তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। আমরা যদি অন্যভাবে বলি, যে কোনো দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার শতকরা পরিবর্তনের হার কম হলে, কোনো দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তনের হার কম হলে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব যে অস্থিতিস্থাপক চাহিদা। একটি দ্রব্যের দাম 20 টাকা থেকে কমে 5 টাকা হলে চাহিদার পরিমাণ 100 একক থেকে বৃদ্ধি পেয়ে 110 একক হয়। অর্থাৎ দামের ব্যাপক পরিবর্তন হয়েছে, অর্থাৎ দাম 20 টাকা থেকে কমে 5 টাকা হয়েছে, তার মানে 15 টাকা কমে গেছে। সেক্ষেত্রে চাহিদার পরিমাণ 100 একক থেকে বৃদ্ধি পেয়ে
110 একক হয়েছে, চাহিদার পরিমাণ খুবই সামান্য বৃদ্ধি পেয়েছে। এবং এটাকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি, পাঁচ, 10, 15, 50, 100, 110। তাহলে আমরা স্বাভাবিকভাবে আমরা কি করেছি, দাম হচ্ছে 20 টাকা, 5 টাকা আমরা লম্ব অক্ষে দাম দিয়েছি এবং চাহিদার পরিমাণ হচ্ছে 100 একক, 110 একক আমরা ভূমি অক্ষে দেখিয়েছি। এখন দাম এবং চাহিদার সমন্বয় সূচক বিন্দু আমরা স্থাপন করব। দাম যখন 20 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 100 একক, দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ 110 একক, তাহলে এই সমন্বয় সূচক বিন্দু এডি এটা হচ্ছে জিডি চাহিদা রেখা। তাহলে সমন্বয় সূচক বিন্দু এ এবং বি যোগ করলে যে রেখাটা পাবো সেটা হচ্ছে চাহিদা রেখা। তাহলে এটা হচ্ছে একটা অস্থিতিস্থাপক চাহিদা রেখা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দামের পরিবর্তন হয়েছে এতটুকু, আর চাহিদার পরিবর্তন হয়েছে এই পরিমাণ। তাহলে দামের পরিবর্তন আমরা চিত্রেই দেখতে পাচ্ছি, দামের পরিবর্তন অনেক বেশি, চাহিদার পরিবর্তন খুবই কম। সুতরাং বলা যায় যে এটি একটি অস্থিতিস্থাপক চাহিদা রেখার চিত্র। কারণ অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে আমরা দেখেছি যে দামের ব্যাপক পরিবর্তন হবে, চাহিদার পরিবর্তন খুবই সামান্য। এখন আমরা দেখব যে শতকরা পরিবর্তন বের করার মাধ্যমে দেখব যে সেখানে দামের পরিবর্তনের শতকরা হার কত এবং চাহিদার পরিবর্তনের শতকরা হার কত। দামের শতকরা পরিবর্তন ডেল্টা পি বাই পি ইন্টু 100 সমান ডেল্টা পি হচ্ছে 20 বিয়োগ 5, 5 বিয়োগ 20 গুণন 100 প্লাস 15, 20 গুণন 100 মাইনাস 75 একটু মাইনাস 75%, এটাকে অ্যাবসলিউট করলে
75%। চাহিদার শতকরা পরিবর্তন ডেল্টা কিউ ভাগ পি গুণন 100 সমান সমান ডেল্টা কিউ হচ্ছে 110 বিয়োগ 100 ভাগ হচ্ছে কিউ 100 গুণন সমান সমান 10 ভাগ 100 এখানে দামের শতকরা পরিবর্তন ডেল্টা পি অর্থাৎ দামের পরিবর্তন 20 টাকা থেকে কমে 5 টাকা হয়েছে, তাহলে 5 বিয়োগ 20 আর পি হচ্ছে প্রাথমিক দাম 20 টাকা গুণন 100। 5 বিয়োগ 20 মাইনাস 15 ভাগ 20 গুণন 100। 20 কে 5 দিয়ে গুণ কাটাকাটি করলে 5, তাহলে 5 15 75। এই মাইনাস 75 কে যদি আমরা অ্যাবসলিউট ধরি তাহলে 75% দামের শতকরা পরিবর্তন হয়েছে 75%। এভাবে চাহিদার শতকরা পরিবর্তন হয়েছে ডেল্টা কিউ চাহিদার পরিবর্তন 100 একক থেকে বৃদ্ধি পেয়ে 110 একক হয়েছে, তাহলে 110 বিয়োগ 10 100 সমান সমান 10 ভাগ 100 গুণ 100 100 100 কাটা 10%। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাণিতিকভাবেও চাহিদার শতকরা পরিবর্তন হয়েছে 10% আর দামের শতকরা পরিবর্তন হয়েছে 75%। তাহলে দামের এখানে ব্যাপক পরিবর্তন হয়েছে, চাহিদার পরিবর্তন হয়েছে খুবই কম। আমরা অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দেখেছি, আমরা সংজ্ঞায় দেখেছি যে দামের ব্যাপক পরিবর্তনের ফলেও চাহিদার তেমন কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে দামের ব্যাপক পরিবর্তন সত্ত্বেও চাহিদার অল্প পরিবর্তন হয়েছে, সুতরাং এটাকে আমরা বলবো অস্থিতিস্থাপক চাহিদা। অস্থিতিস্থাপক চাহিদা সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে হয়ে থাকে, আর স্থিতিস্থাপক দ্রব্যের চাহিদা সাধারণত বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে হয়ে থাকে। কারণ বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দামের সামান্য পরিবর্তন হলেই চাহিদার ব্যাপক পরিবর্তন হয়, আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দামের ব্যাপক পরিবর্তন হওয়া সত্ত্বেও চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি দেখি যে বিলাসজাত দ্রব্য টিভি বা ফ্রিজ বা মোটরসাইকেল বা ভালো কার গাড়ি, সেগুলোর দামের সামান্য পরিবর্তন হলে চাহিদা অনেক বেড়ে যায়, বা দাম সামান্য কমে গেলে চাহিদা অনেক বৃদ্ধি পায়। আবার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দেখি যেমন লবণের দাম যতই কমে যাক মানুষের চাহিদার ওইভাবে ব্যাপক কোনো পরিবর্তন হবে না। সুতরাং বলা যায় যে বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা হবে, আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা অস্থিতিস্থাপক চাহিদা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করলাম যে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, দাম স্থিতিস্থাপকতার প্রকারভেদ। সেখানে আমরা দেখেছি দাম স্থিতিস্থাপকতা দুই প্রকারের, একটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদা কি? যে দামের সামান্য পরিবর্তনে যদি চাহিদার ব্যাপক পরিবর্তন হয় অথবা দাম পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের হার বেশি হয় তাহলে তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে। আর অস্থিতিস্থাপক চাহিদা কি? যে দামের ব্যাপক পরিবর্তনে যদি চাহিদার তেমন কোনো পরিবর্তন না হয় অথবা দাম পরিবর্তনের হার অপেক্ষা চাহিদা পরিবর্তনের হার যদি কম হয় তাহলে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। সেটা এই দুইটাকে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখিয়েছি। আমরা চিত্রের মাধ্যমে দেখেছি, সেখানেও দেখেছি যে স্থিতিস্থাপক চাহিদার চিত্রটা কেমন হয়, অস্থিতিস্থাপক চাহিদার চিত্রটা কেমন হয়। একই সাথে আমরা একটা উদাহরণের মাধ্যমে সেখানে
দামের শতকরা পরিবর্তনের হার এবং চাহিদার শতকরা পরিবর্তনের হার বের করার মাধ্যমে দেখেছি যে স্থিতিস্থাপক চাহিদা কোনটা এবং অস্থিতিস্থাপক চাহিদা কোনটা। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তী ক্লাস স্থিতিস্থাপকতারই অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব, যেমন স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদার পার্থক্য এবং স্থিতিস্থাপক চাহিদার স্থিতিস্থাপকতার নির্ধারক সমূহ এবং চাহিদার স্থিতিস্থাপকতার পরিমাপের যে পদ্ধতি রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ ও নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।